আমরা সবাই জানি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে এই মাতৃভাষা দিবসের বাংলা নেতৃত্বে দিয়েছিল বাংলা ভাষা। তো সাথী হিসেবে পেয়েছি বা আমাদের সাথে রয়েছেন আমার বন্ধু, আমার কলিগ, 15 বছরের বন্ধু ডক্টর চন্দন খা, অধ্যাপক, পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়, বাংলা বিভাগ। আজকে আমরা এই দিন উপলক্ষে বা এই মাতৃভাষাকে কেন্দ্র করে আজকে আমরা দুজনে কিছু আলোচনা করছি, শেয়ার করছি। তো সেখানে ডক্টর চন্দন খা শুধু অধ্যাপকই নন, আমরা সবাই জানি উনি একজন কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী, অনুষ্ঠান সঞ্চালক, নাট্যকার, আবৃত্তিকার, সব মিলিয়ে একটা বিশাল এবং বিরাট কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত। তো সেটাই আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি এই আলোচনার মাধ্যমে। তো ডক্টর চন্দন খা আমার বন্ধু। তো প্রথমেই আমি একটু জানার চেষ্টা করছি বা জেনে নেব যে আমি দীর্ঘদিনের আলোচনা সূত্রে জেনেছি বা জানতে পেরেছি যে আপনার শৈশব কেটেছে একটা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে। পরিবার মূলত একটা ব্যবসায়িক সূত্রে বা ব্যবসা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে খুব ছোটোবেলা থেকেই, বিশেষ করে শৈশব থেকে আপনি যে কবিতা চর্চা, বাংলা ভাষা চর্চা এর মধ্যে দিয়ে এগিয়ে এসেছেন। তো এই উৎসাহটা কী করে পেলেন? কী করে আপনার মনে হলো যে বাংলাই আমার একমাত্র দিশা বা বাংলা ভাষা চর্চার মাধ্যমে আমি আমার সঠিক জায়গাটা খুঁজে পাবো? ধন্যবাদ স্বপনদা। আমার আসলে বাড়ির ব্যাকগ্রাউন্ড ঠিকই কৃষিকাজ এবং ব্যবসা, কিন্তু আমার পরের জেনারেশন অর্থাৎ আমার বাবা কাকাদের পরে যে আমার দাদারা আছে, আমাদের যৌথ পরিবার, বাবা কাকারা 5 ভাই, আমার দাদারা বিশেষ করে সবাই সায়েন্সের স্টুডেন্ট এবং ফলে আমারও ওই দিকেই যাওয়ার কথা। কিন্তু ক্লাস 7-8 থেকেই আমার সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি হয় আমার কয়েকজন মাস্টারমশাইয়ের ক্লাস থেকে, এবং সেখানে তাদের পড়ানো, তাদের ধরন এবং বাংলা সাহিত্য পড়তে পড়তে আমি এমন কিছু একটা আনন্দের সন্ধান পেয়ে যাই। ভবিষ্যতে তখন রাস্তাটা ঠিক হয়ে যায় যে এইটা নিয়েই আমি পড়াশোনা করব। এবং স্কুল জীবনে বিশেষ করে বাংলায় যেহেতু আমি খুবই ভালো ছিলাম, স্যারেদের কাছে ভালো বলতে পারতাম, লিখতে পারতাম, তখনই ক্লাস 7 থেকে আমি লিখি মোটামুটি। এবং খুব ছোটোবেলা থেকেই মানে স্কুলে যে অনুষ্ঠানগুলো হতো সেখানে অংশগ্রহণ করতাম। এটা আবৃত্তি হোক, বক্তৃতা হোক, ছোট ছোট নাটক হোক, সেখানে স্যারেরা এত ভালোবাসা দিতেন, বাংলার স্যারেরা বিশেষ করে, এবং অন্যান্য স্যারেরাও বলতো যে বাহ, তুই তো খুব ভালোই করিস। এই উৎসাহ থেকে এবং স্যারেদের প্রশংসা থেকে মনে হতো যে এইখান থেকে আমি অনেক কিছু করতে পারবো, নিজে তো আনন্দ পাবোই, আর একটা ভালো জায়গাতেও হয়তো পৌঁছতে পারবো। এই মোটামুটি ছেলেবেলার গল্প। আচ্ছা, তো একটা জিনিস আমি দেখেছি আমার একটা ছোট লেখা বই থেকে, এখানকার যে সাহিত্য চর্চা বা ডুয়ার্স অর্থাৎ মালবাজারের যে সাহিত্য চর্চা, সেটা সত্যি খুব ম্রিয়মাণ ছিল। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সেভাবে ফুটে উঠতে পারেনি এখানকার সাহিত্য চর্চাটা। তো আমি দেখেছি যে তুমি আসার ফলে একটা বিশেষ করে মালবাজারের লেখনী চর্চা একটা গতি এসেছে ভীষণভাবে, এবং তারপরে তো দেখছি একটার পর একটা যুগান্তকারী লেখা তোমার বেরিয়েছে, এবং সেই লেখা আজকে সব মিলিয়ে কবিতা, গল্প, সাহিত্য, পত্রিকা সব মিলিয়ে তোমার প্রায় 50টার মতো লেখা বেরিয়েছে। তো এত অল্প সময়ে এত বিরাট সংখ্যা একটা লেখা, এটা কিন্তু খুব কম দেখা যায়। মানে এই প্রজন্মের বা এখনকার যারা লেখালেখি করছে তাদের মধ্যে খুব একটা দেখা যায় না। তো এই উৎসাহটা এবং এই শক্তিটা তুমি কোথায় পেলে এত লেখা? এইটা আসলে ছেলেবেলা থেকেই যেটা হয়েছিল, যেহেতু বই পড়া, আমি 3-4টে লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলাম, পাবলিক লাইব্রেরি, এবং আমার মাস্টারমশাইরা সেই সঙ্গে ওনারা যে ভালো বই পড়তেন আমাকে দিয়ে দিতেন এবং বলতেন যে এই বইটা পড়বি, 1 সপ্তাহ পর কিন্তু জিজ্ঞেস করবো। এইভাবে আমার পথের পাঁচালী পড়া, এইভাবে আমার সাতকাহন পড়া, এইভাবে আমার সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল পড়া, সব মাস্টারমশাইদের বই। এবং পাশাপাশি আমি একটা যে লাইব্রেরিতে পড়লাম, এই লাইব্রেরিটার কথা বলতেই হবে। আমি যে স্কুলে পড়তাম কেশবপুর পাবলিক লাইব্রেরি, 1937-38 সালের একটি গ্রামীণ লাইব্রেরি, কিন্তু অদ্ভুত সংগ্রহশালা আছে সেখানে, এবং লাইব্রেরি আমরা এতই ভালো ছিলেন,
তখন ইলেকট্রিক আলো ছিল না। আমার মনে আছে কোনো একটা বই পড়তে পড়তে এতটাই আমি হয়ে গেছি, ওনারা হারিকেন দিয়ে যেতেন, দুটো হারিকেন থাকতো, একজন লাইব্রেরিয়ান নিজে কাজ করতেন আর হারিকেনটা দিয়ে যেতেন এবং আমাকে বলতেন যে 8টার সময় বন্ধ হবে, কিন্তু তুমি যদি 10টা পর্যন্ত পড়ো আমরা আছি। তো এই শুধু আমি নই, আমার আশেপাশে এতজন মানুষ, মানে আজকে আমি হয়ে ওঠার পিছনে এই মানুষগুলোরও অবদান আছে। এবং এই লাইব্রেরিগুলোর, আমার স্কুলের সেই মাস্টারমশাই, তাদের ভালোবাসা, তাদের আমাকে আগিয়ে দেবার এই প্রচেষ্টা, সেখান থেকে আমি প্রচুর পড়েছি। এবং পড়বার ফলে যেটা হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায় এই কারণেই হয়তো বলতেন যে লিখতে গেলে পড়তে হয়। এই পড়াটা থাকার ফলে আমার ভিতরে একটা সাহিত্যবোধ অলরেডি তৈরি হয়ে গেছে যখন আমি কলেজে ঢুকছি তখনই। এবং তখন থেকেই আমি লেখালেখি করি কলেজে যখন পড়ছি। এবং আমি MA পাশ করার 1-2 বছরের মধ্যেই কলকাতা থেকে আমার বই বেরিয়ে যায় কলেজ স্ট্রিট থেকে। এবং সে বই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়ে, যখন আমি চাকরিও পাইনি, সদ্য MA পাশ করেছি, 1 বছর পরেই আমার বই বেরিয়ে গেছে। এবং কলেজ স্ট্রিটের মতো জায়গায় তারপর প্রতি বছর আমার বই বেরোতে শুরু করেছে। সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক হতে পারে, সেটা বৈষ্ণব পদাবলী হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস হতে পারে, রাশিয়ার চিঠি হতে পারে। এইরকম একেবারে 25-26 বছর বয়স থেকে আমি লেখালেখির একটা জগতে ঢুকে যাই। এবং একটা গ্রামের ছেলে যখন কলকাতার মতো একটা জায়গায় তার একটা সুনাম হয়ে যাচ্ছে, এবং আশপাশে আমি দেখছি যে বহু কলেজের লাইব্রেরিতে আমার বই আছে, এবং তারা অনেকেই জানেন না যে এই ছেলেটি একটা পার্মানেন্ট চাকরিও করে না। আমি হয়তো একটা কলেজে পার্ট টাইম করি, কিন্তু তাদের সবার ধারণা যে এই বাবাই 26-27 বছরের ছেলে 8-10টা বই লিখে ফেলেছে। এবং আমার লেখালেখির জগতে আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যের যে দিকটা নিয়ে তার গবেষণার দিক, সেই দিকটা নিয়েই মূলত লেখেন। যেমন যিনি নাটক ভালোবাসেন, নাটকের গবেষণা তিনি নাটকের উপর লিখবেন, যিনি রবীন্দ্রনাথের উপর লিখবেন। কিন্তু যেহেতু আমার ওই কৈশোর এবং যৌবনের পড়াশোনাটা ছিল অত্যন্ত ছড়ানো ছিটানো, বিশেষ করে মধ্যযুগ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নাটক, গল্প, উপন্যাস, সাহিত্য, লোকসংস্কৃতি, সাহিত্যের যতগুলো শাখা আছে আমি পড়েছি মন দিয়ে। এই পড়াটা ভালো ছিল বলে আমাকে যখন পাবলিকেশন থেকে যখন আবদার করা হয় যে স্যার এই যোগাযোগের উপর লিখে দিন, তারপরেই বলছেন যে দেবী গর্জনের উপর লিখে দিন বা রাশিয়ার চিঠির উপর লিখে দিন, আমার লিখতে কোনো অসুবিধা হয়নি। এবং 5-6 মাস সময় পেলে আমি একটা বই লিখে ফেলেছি খুব কম বয়স থেকে। এবং এখনও সেটা চলমান। লিখতে গেলে দুটো জিনিস লাগে, পড়া লাগে আর শরীরটাকে সুস্থ রাখতে হয়, শরীর চর্চা লাগে, এই আর কি। একদম একদম ঠিক বলেছো, এটা খুবই সত্যি। তোমার পড়ার জায়গাটা সত্যি অনেক বেশি ছড়ানো, কারণ আমি নিজে সেটা খুব ভালো করে ফিল করি। তুমি সাহিত্য চর্চা বা বাংলা ভাষা নিয়ে চর্চা করো, ইতিহাসকে যথেষ্টভাবে স্টাডি করেছো। মধ্যযুগের ইতিহাস বা ভারতবর্ষের স্বাধীনতার প্রাক পর্যায়ের যে সাহিত্য ভাষা চর্চা, সেখানকার ইতিহাসটাকে জানতে গেলে অবশ্যই তার সাহিত্যের টেস্ট নিতে হবে, মানে সাহিত্যটাকে বুঝতে হবে। সেখানকার সাহিত্যকে বুঝতে গেলে ঠিক একই রকমভাবে ইতিহাসের সাহায্য নিতে হয়। সেটা আমি তোমার কাছ থেকে আমি নিজে জেনেছি এবং সেই ইয়েটা পেয়েছি। তো যাই হোক, সব থেকে বড়ো কথা, এটা একটা বড় বিষয় যে তুমি কিন্তু একটা আজকের দিনে আইকন, মানে এই ডুয়ার্সের, মানে সদূর মধুপুর, হুগলি থেকে আসা, এখানে চাকরি সূত্রে আজকে 15 বছর প্রায় এখানে হয়ে গেল। 5 বছরের মধ্যেই আমি দেখেছি, 5 বছরের মধ্যেই তুমি মোটামুটি ডুয়ার্সের প্রান্তিক এলাকা বা মালবাজার সারাউন্ডিং যত যারা লিখছে, লেখনী কালচারের অবস্থা, তাদের সবার কিন্তু তুমি একটা প্রেরণা। তো এটাকে তোমার কিভাবে তুমি ব্যক্ত করছো? তুমি এটা ঠিকই বলেছো। আমি যখন উত্তরবঙ্গ, আমি চাকরি করার আগে আমি উত্তরবঙ্গ কোনোদিন আসিনি। যেদিন আমার প্যানেলে আমার এই কলেজ ঠিক হলো, আমি সেদিন কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে জলপাইগুড়ির ওপর বই কিনেছিলাম যে আমি যে জায়গাটায় চাকরি করতে যাচ্ছি, আমি তো বাংলার একটা সিলেবাস পড়াবো, কিন্তু সেখানকার জীবন, সেখানকার ইতিহাস, সেখানকার মানুষজন, সেখানকার জীবিকা, সেখানকার প্রকৃতি যদি আমি না জানি, তাহলে সেই জায়গাটায় জাস্ট একটা চাকরি করবার বাড়ি চলে আসবে। কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে সেই জায়গাটাকে যদি ভালোবাসতে না পারি, এটা শিক্ষক হিসাবে আমার মনে হয়েছে যে সেই জায়গাটার প্রতি, সেই মানুষের, সেখানকার মানুষের প্রতি যদি ভালোবাসা তৈরি না হয়, তাহলে আমার অনেকটা আমার নিজেরও অধরা থেকে যাবে, আমার পড়াতে জাস্ট একটা ব্যবসায়িক সম্পর্ক হয়ে যাবে। আমি কিছু টাকা ইনকাম করলাম, কিছু চাকরি করলাম, আর কোথাও সুযোগ পেলে চলে গেলাম, সেটা আমি করতে চাইনি। ফলে আমি জলপাইগুড়ি, ডুয়ার্স এবং এখানে আসার পর কিরাত ভূমি আমি সংগ্রহ করি 2 খণ্ড জানবার জন্য। এইটা একটা দিক। আর হচ্ছে এখানকার আস্তে আস্তে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে 2-4টে বক্তৃতা দেওয়ার পর একটু জনপ্রিয়তা তৈরি হয়। ফলে বিভিন্ন লোকজন আমাকে ডেকে নিয়ে যান, তাদের সেটা স্কুল হতে পারে, কোনো পাঠাগার হতে পারে, সেই জায়গায় আরও অনেক লেখকের সঙ্গে আমার আলাপ হয়, তাদের সঙ্গে ভাব বিনিময় হয়। তারা বলেন স্যার এইটা আপনি লিখুন, স্যার ওইটা এই, আমিও তাদের কাছ থেকে জানবার অবকাশ পাই। এখানে একজনের কথা বলতে হবে গবেষণার দিক থেকে প্রমোদনাথ, যিনি লোকসংস্কৃতি, তার সঙ্গে, এবং লেখক হিসাবে আরেকজন যিনি কবিতা চর্চা করেন, ডুয়ার্সের কবি হিসাবেই যার পরিচিতি, সবাই চেনেন অমিত কুমার দে।
এই দুজনের কাছে আমি গভীরভাবে ঋণী, কারণ এরা আমাকে অনেক কিছু জানিয়েছেন এখানকার, আমিও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এখানে। আর একটা এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে একবার সোনারপুর বইমেলায় ওদের প্রতি বছর একটা থিম হয় এক একটা জেলাকে নিয়ে। গত বছরের থিম ছিল জলপাইগুড়ির সংখ্যা। ওদের পুরো মেলাটা জলপাইগুড়ির ওপরেই ওদের সুভেনির বেরোয়, বড় একটা বই বেরোয়। আমি জলপাইগুড়ির বাসিন্দা নই, কিন্তু ওনারা যখন জলপাইগুড়ির লেখকদের সঙ্গে যোগাযোগ করেন তখন বেশিরভাগ লেখক বলেছেন যে এই বিষয়টার উপর চন্দনবাবুকে বলুন। যদিও উনি জলপাইগুড়ির ভূমিপুত্র নয়, কিন্তু জলপাইগুড়ির অনেক ভূমিপুত্রের থেকেও উনি এই বিষয়টা জানেন বেশি। তো আমাকে যখন যোগাযোগ করা হয় আমি প্রথমেই বিনয়ের সঙ্গে জানাই যে আমার জন্ম তো হুগলি জেলায়, আমার লেখাটা কি ঠিক হবে? তখন ওরা বললেন যে কোনো আপত্তি নেই স্যার, এখানকার লেখকেরাই আপনার নামটা সাজেস্ট করেছেন। এইটা আমার কাছে খুব ভালোবাসার জায়গা যে আমি একটা চাকরি করতে এসে এখানকার জলপাইগুড়ি জেলার মানুষ আমাকে ভালোবেসেছেন। সেটা শুধুমাত্র মানে চাকরি করতে এসেছি বলে না। যতটুকু আমি পেরেছি আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে, কবিতা হোক, উপন্যাস হোক, লেখালেখি হোক, লোক সংস্কৃতির দিক হোক, এখানকার সমস্ত বিষয়গুলি আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং এখানকার মানুষের সেগুলি ভালো লেগেছে। এইটা আমার কাছে বিশেষ প্রাপ্তি। এটা তুমি ঠিকই বলেছো, মানে কোনো এলাকায় থাকতে গেলে না সেখানকার ভূমিপুত্র মানে ওই এলাকার সংস্কৃতি চর্চা, ওখানকার ভাষা, ওখানকার মানুষজনকে ভালোবাসতে গেলে ভূমিপুত্র হওয়ার খুব প্রয়োজন হয়। কারণ আমি নিজে মালবাজারের ভূমিপুত্র নেই, কিন্তু মালবাজার সম্পর্কে আমি চেষ্টা করেছি এখানকার ভূগোল ইতিহাসকে তুলে ধরার একটা বই